আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের মাঝে সুখ পাখি গল্পের ৩০ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। তোর মাথা নাটকা হবে না, তুই আমার সাথেই যাবি। বিস্মিত নাহিদ খুশিতে খল বলিয়ে বলল, সত্যি? মুখ কালো হয়ে গেল বাকিদের। মিরাজ মিনমিন করে বলল, গরুটা কি সাথে নিয়ে কি করবি? তীব্রর কাঠ জবাব, ঘাস খাওয়াবো, তোদের কোনো সমস্যা? ওরা আবার দুপাশে মাথা নাড়ে। এদিকে স্বস্তির শ্বাস ফেলল নাহিদ। গুলশানে মিথিলাকে নিয়ে প্রতিটি মোড় ঘুরেছে সে। প্রতিটা কোণায় ওর স্মৃতি, যা বড্ড পোড়ায় এখন, বুকের বেদনা বাড়ায় সহস্র গুণ। এই যে ও সবার সামনে হেসে বেড়ায়, প্রফুল্ল স্বরে কথা বলে, নিয়মিত আড্ডায় আসে বন্ধুদের, এসবের কারণ একটু ব্যস্ত থাকার চেষ্টা। ব্যস্ত থাকলেই তবেই না সব ভুলে থাকা যাবে। মিথিলার প্রসঙ্গ আসলে তার বন্ধুমহল বিরক্ত হয়, ধমকায়, কিন্তু ওর ভেতরের ভালোবাসাটুকু কেউ বোঝে না। ভালোবেসে যে হারিয়েছে সে জানে এর জ্বালা। মেয়েটা যেমনই হোক, ওর প্রতি ভালোবাসা তো মরেনি, হয়তো মরবেও না। যাক, শহর ছেড়ে গেলে অন্তত একটু ভালো থাকা যাবে। দেখা গেল ওখানেই মিলল নতুন করে বাঁচার কোনো শক্ত ভিত। রাস্তায় জ্যাম পড়েছে, তীব্র জিভ থামালো। চোখ দুটো সিগন্যালের চকচকে আলোতে রইলেও মস্তিষ্কে চলল অন্য কিছু। চিন্তায়, ভাবনায়, চাউনিতে টলমলে কোনো প্রতিচ্ছবি তার। সেখানে একটু পরপর হানা দেয় কারো ভীত শস্ত্র মুখ। প্রথম রাতে ওকে দেখে কুকড়ে বসা পুষ্পিতা, পরের বার ত্রাসে দৌড়ে যাওয়া পুষ্পিতা। তীব্র স্বীয় মনে হাসল, বিড়বিড় করল, দেখা হচ্ছে ভীতু মেয়ে, বিট্টুর থেকে পালালেও তীব্রর থেকে রেহাই পাওয়ার কথা ভুলে যেও। মুশফিক ওর দিক চোখ রেখে আস্তে আস্তে মিরাজের কানের কাছে এলো, ফিসফিস করে বলল, বিট্টুর হাবভাব সুবিধার না, ওর চোখ দুটো ব্যাক, কিছু আছে। এ ব্যাটা ওই মেয়ের প্রেমে পড়েছে, আমি শিওর, শুধু ভাব কমে যাবে বলে স্বীকার করছে না। মিরাজও পাল্টা ফিসফিস করল, আমারও তাই মনে হয়, না হলে শুধু পছন্দ বলে এত কিছু করবে কেন? জানি না, কিছু বুঝতে পারছি না। বিট্টুকে বোঝার চাইতে হিরো আলমের ইংরেজি বোঝা সহজ। মুশফিক চোখ মুখ কুচকে মাথায় চড় মারল ওর, শালা, তুই যেমন তোর যুক্তিও তেমন। 1 মাস পর সকাল 7টা বাজে। আজ দীর্ঘদিন পর তালুকদার নিবাসে পা রেখেছেন আবুল হাসান, কিন্তু এখানে আসতেই ইচ্ছে করে না তার। তীব্র বাসায় থাকলে তো একেবারেই না, বরং গা রিডিরি করে ওকে দেখলে, আছাড় মেরে মারতে ইচ্ছে হয়। চূড়ান্ত বেয়াদব একটা ছেলে, গুরুজন মানে না, যা নয় তাই শোনায়, তুই তোকারি করে অপমান করে। একবার তো গায়ে হাতই তুলে দিল। ইচ্ছে করে ওটাকে ঘণ্টাখানেক চাপকে সোজা বানিয়ে ফেলতে, কিন্তু অপরাগ আবুল। তীব্রর গায়ে অসুরের মতন শক্তিটা সেদিনকার থাপ্পড়ে হাড়ে হাড়ে টের পেয়েছেন তিনি। সাথে মন্ত্রীর ছেলে, কিছু করার উপায় কই? আবার চাকরি বাঁচাতে এসব রাগঢাকের নিকটও সমান পরাজিত আবুল। শত আপত্তিতেও জামশেদের তলবে হাজিরা দিতেই হবে, মোটা মাইনে বলে কথা। এই যে আজকেও হলো, তবে বাড়ির চৌকাঠ পেরোতে গিয়ে দাঁত কিড়মিড়িয়ে আবেদন করলেন, অসভ্য ছেলেটা যেন বাড়িতে না থাকে। আধ ঘন্টার মতো হলো আবুল বসার ঘরে আছেন, এর মধ্যে তীব্রকে দেখা যায়নি। এবার নিশ্চিন্ত হলেন ভদ্রলোক, যাক, তার অনুরোধ ফলেছে। কিছু সময় পর কাজের মেয়েটি চা নিয়ে আসে, টেবিলে রেখে ফিরে যায়। জামশেদ কাজে ব্যস্ত ছিলেন, চা দেখে ওনাকে বললেন, বসো আবুল। না না স্যার, সমস্যা নেই। আহা, খাবার দাঁড়িয়ে খেতে নেই, তাছাড়া আমিই তো তোমায় বসতে বললাম, বসো। আবুল দোনামনা করে বসলেন। চোখের ইশারায় চা নিতে ইশারা করলেন জামশেদ, কিন্তু মোড়ামুড়ি করছেন তিনি। এই চা তার গলা দিয়ে নামবে না। গতবার তীব্র যা খোঁচা দিয়েছে, এরপর তো পা জড়িয়ে ধরলেও চা মুখে দেয়া উচিত নয়। কিন্তু মন্ত্রীর কথার ওপর না বলবেন কি করে? তাহলে তো এতদিন যা ভালো বিনয়ী ছিলেন সব এক ঝটকায় শেষ। পরপর ভাবলেন, বদমাস ছেলে তো বাড়িতে নেই, খাওয়াই যায়। দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে হাতে কাপ তুললেন। আবুল যেই মাত্র ঠোঁটের কাছে ধরলেন, তেমনি সিঁড়িপথে গটগটে পায়ের শব্দ এলো। সঙ্গে সঙ্গে ভালো মেজাজটা দুর্দান্ত পর্যায়ে খিচড়ে গেল তার। দাঁত পিষে তিরিক্ষ মনে চোখ তুলে চাইলেন। মুহূর্তে স্তব্ধ লোচন আটকে গেল সেথায়। চোখের পাতার সাথে আঙুলগুলো কেঁপে উঠল গতিতে। প্রকোপে কাপের গরম চা নাড়া লেগে ছলকে পড়ল গায়ে। বিষয়টায় জামশেদ কিছু বলতে গিয়েও ওনার দৃষ্টি দেখে থামলেন। কৌতূহলে নিজেও ফিরলেন সে পথে। অচিরে চমকে থমকে একাকার হয়ে গেলেন তিনি। তীব্র নামছে, বিট্টু মস্তান হয়ে নয়,
সম্পূর্ণ ভিন্ন সাবলীল দৃষ্টিকেও আটকে দেয়া রূপে। সব সময়কার অবিন্যস্ত চুল, জেল দিয়ে ব্যাকক্রাশ করা আজ। পরনের 3টি বোতাম খোলা শার্ট, গলা অবধি কলার ভাঁজ করে লাগানো। পরেছেও ফর্মাল প্যান্টের সঙ্গে ইন করে। চোখে চিকন ফ্রেমের ঝকঝকে চশমা। বাঁ হাতের রূপার চেন গায়েব, সেথায় চকচক করছে মেটালের ঘড়ি। পায়ে কালো বুট। অগোছাল খোঁচা দাড়িগুলো পুরোপুরি নিশ্চিহ্ন হয়েছে। ক্লিন শেবে মুখটা লাগছে আরও ফর্সা, সাদাটে। বেশভূষায় সব মিলিয়ে ভদ্র সভ্যতার আদর্শ এক প্যাকেজ। জামশেদ রেমতি বসা থেকে দাঁড়িয়ে গেলেন। বিহ্বলতায় মাথার সবখানে দপদপ করে উঠল তার। এদিকে মূর্তির মতো বসে থাকা আবুল ঠোঁট নেড়ে শুধল। স্যার, আপনার কি কোনো যমজ ছেলে আছে যাকে দেখতে হুবহু ছোট স্যারের মতন? ঘোর কাটল জামশেদের। ওই দিন আরেকটু হলেই তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেত। কি ভয়ঙ্কর চমক দিয়েছিল ছেলেটা, কিন্তু আজকে চমক যে ওসবও ছাড়িয়ে গেছে। জামশেদ আশ্চর্য হলেও ভেতর ভেতর মুগ্ধতায় দুচোখ ছাপিয়েছে তার। এমন গোছালো ভাবেই তো তীব্রটাকে দেখার ইচ্ছে। এই তো এখন একদম কাঁটায় কাঁটায় মন্ত্রীর ছেলেই লাগছে তীব্র। স্বরমন্ত্রী জামশেদ তালুকদারের আদর্শ পুত্র যেন সে। সর্বদা এমন ভালো হয়ে চললে তো আকাশের চাঁদ এনে দিতেও দ্বিধা নেই তার। ভদ্রলোকের ঠোঁটের কোণায় অল্প একটু হাসি ভেড়ে, কেউ বোঝার আগেই ধোয়ার মতন মিলিয়ে যায় আবার। তীব্র নেমে এসে দাঁড়ালো। আবুলির দিক চাইতেই শশব্যস্ত উঠে দাঁড়িয়ে গেল সে। জামশেদ গলা খাকারি দিলেন। চেনা জানা সেই ভারিক্ষী গলায় বললেন, তাহলে আজকে থেকেই জয়েন করছো? হ্যাঁ। ভালো, তা থাকবে কোথায় ওখানে? থাকবো কোথাও একটা, ওসব নিয়ে ভাবার কিছু নেই। আপনাকে যা যা করতে বলেছিলাম করেছেন তো? হ্যাঁ, করে না করে উপায় আছে। যাগ্গে, ওখানকার যিনি হেড অর্থনীতি ডিপার্টমেন্টের ফোরকান, আমার পরিচিত, ওনাকে বলেছি তুমি আমার ছেলে। এরপরে সব রকম বাড়তি সুবিধা পাবে সেখানে। আশা করি আর কোনো অসুবিধে হবে না। তীব্র দায়সারা হাস্যহীন বলল, থ্যাংক ইউ। আবুল দুই বাপ ছেলের মুখ দেখাদেখি করছেন। সমস্ত কথা তালু ভেদ করে চলে যাচ্ছে ওনার। এই ছেলে ভাষাহীন গর্হিত আর ইতর, যাকে মাতৃভাষায় এক কথায় বলে শয়তানের খাড়া ঝিলকি। সে হঠাৎ এমন ভেলকি দেখাচ্ছে কেন? অমন গুন্ডা গুন্ডা চেহারার ঘোল এরকম আচমকা পাল্টে গেল কিভাবে? তীব্রর আওয়াজ শুনে রান্নাঘর থেকে এক পলক উকি দিলেন লুৎফা। অমনি চিৎকার করে বললেন, এ কি, এ আমি কি দেখছি? এটা কি আমার ছেলে বিট্টু? বলতে বলতে দ্রুত পায়ে বেরিয়েও এলেন তিনি। জামশেদ বললেন, আস্তে বাবা আস্তে, বাড়িতে ডাকাক পড়লেও মানুষ এমনভাবে চেঁচায় না। লুৎফার ওসবে কান নেই। খুব নিকট থেকে ছেলের পা থেকে মাথা অবধি দেখলেন তিনি। গদগদ গলায় বললেন, মাশাল্লাহ, তোকে একদম রাজপুত্রের মতন লাগছে বাবা। তীব্র কপালের পাশ চুলকে বলল, রাজপুত্ররা শার্ট প্যান্ট পরত না মা, ভুল উদাহরণ দিচ্ছ তুমি। লুৎফা হাসলেন। ছেলের দু বাহু ধরে বারবার ওকে দেখছেন তিনি। ইস, কি সুন্দর তার সন্তান, পুরো চোখ জুড়িয়ে দেওয়ার মতন দেখতে। হ্যাঁ রে, সবসময় এভাবে থাকতে পারিস মা কেন? কি চমৎকার লাগছে তোকে জানিস? তা না, কি অগোছালো বখাটের মতন থাকিস। তীব্র নিঃসংকোচে বলল, আমি তো বখাটেই। আবুল ধাতস্থ হয়েছেন সময় নিয়ে। চমকটমকের ধারও সামলে নিয়েছেন তিনি। কথার মধ্যে আগে বাড়িয়ে বললেন, হ্যাঁ ম্যাডাম, ঠিক কথা বলেছেন। ছোট স্যারকে মাশাল্লাই লাগছে। সারাদিন যে মাস্তানি করে বেড়ায়, এই চেহারা দেখলে কেউ বুঝবেই না। স্যারের হঠাৎ এই বেশের কি কারণ? স্যার কি কোথাও যাচ্ছেন? সুচালো চোখে চাইলেন তীব্র। পূর্বের ন্যায় কর্কশ কণ্ঠে বলল, সেটা তোকে বলতে হবে? ভদ্রলোক তবদা খেয়ে গেলেন। তীব্রর এই মার্জিত বসনভূষণ দেখে বোকা মনে ভেবেই নিয়েছিলেন ব্যবহারটাও এখন নরম সরম হবে। কিন্তু এ তো যেই লাউ সেই কদু। আবুল মনে মনে আর একবার গালাগালি করে উড়িয়ে দিল ওকে। তক্ষুনি তীব্র ভ্রু উঁচু করে বলল, কি ভেবেছিস ফরমাল জামা কাপড় পরেছি বলে ফরমাল হয়ে গেছি? আমি শুধু কাপড় পাল্টেছি, ক্যারেক্টার পাল্টাইনি। হাতটা আগের মতনই টনটনে। 19-20 দেখলেই যে কারো গালে পড়তে 1 সেকেন্ড লাগবে না। ভদ্রলোকের মুখটা তত্র অপমানে থমথমে হয়ে এলো। জামশেদ সূচক শব্দ করলেন, না, এ ছেলে বদলাবে না। প্রসঙ্গ পাল্টানোর প্রয়োজন বোধ করলেন লুৎফা। না হলে বাবা ছেলের তর্কের কোনো ভরসা নেই। আবার শুরু না হলে হয়। তীব্রর মনোযোগ ঘোরাতে বললেন, গাজীপুর কেন যাচ্ছিস বললি না যে বাবা? ওর জবাব হলো, সময় হলে বলবো, আসি এখন। সাবধানে যাস, পৌঁছে একটু জানা সামায়। তীব্র এই কথার নিশ্চয়তা দিল না। উত্তরবিহীন বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। এদিকে ঘটনার আদ্যপ্রান্ত না বুঝলেও যতটুকু বুঝেছেন তাতেই প্রসন্ন আবুল। তীব্র কোথাও যাচ্ছে, ওখানেই থাকবে।
মানে আপাতত রাস্তা মোটামুটি পরিষ্কার। এই সুযোগে মন্ত্রীর ব্রেনটা আরও ভালো করে ওয়াশ করা যাবে, সাথে নিজের আখেরটাও গোছানো যায় যদি। কিন্তু প্রশ্নটা রয়েই গেল, মাস্তানটা যাচ্ছে কই? ইদানিংকাল একটু বেশি শুষ্ক মরুভূমির ন্যায় জীবনের স্বাদ পাচ্ছে পুষ্পিতা। অভাগীর মতন যেদিকে চায় টলটলে সাগরও শুকিয়ে আসে। যাই করতে যাচ্ছে, যাই ভাবছে, কোনো কিছুতেই কোনো সুস্থ সুরাহা হয় না। এই যে প্রথমে ভেবেছিল ন্যাশনাল সরকারিতে ভর্তি হবার কথা, অথচ হলো না। সীমিত সিট সংখ্যা হলেও চান্স হয়নি। বাধ্য হয়ে আগের চেয়েও তুলনামূলক সস্তা দেখে একটা কলেজে ভর্তি হতে হয়েছে। এখানে ইন্টারমিডিয়েটের পরপরই অনার্সে ভর্তির সুযোগ, অর্থাৎ কলেজ ভার্সিটি একই সঙ্গে। তাই হল্লাহল্লিও প্রচণ্ড। আজকেও ক্লাসরুমে উচ্চ শোরগোল, ছেলে মেয়ে সকলের হইচই আড্ডায় মুখরিত সব। এদিকে মাথা ধরে যাচ্ছে পুষ্পিতার। খারাপ মন আরও তেতিয়ে আসছে পুষ্পিতার। বই থেকে মুখ তুলে একটু চাইল, নিরন্তর হাসা। তো আজকের গল্পটি শেষ হয়ে গেল। তো পরবর্তী পার্ট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তী পার্ট এই চ্যানেলেই পাবেন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।